দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, আমার পাশে দেখতে পাচ্ছেন যাকে, তাকে কি আপনারা চিনতে পারছেন? আসলে আমার পিছনে একটি সিনেমার পোস্টার দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপা একটু দেখাই দর্শকদেরকে। ওরা 11 জন। আমরা সবাই জানি আমাদের বাংলা চলচ্চিত্রের কালজয়ী একটা ছবি, ঐতিহাসিক ছবি ওরা 11 জন, মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি। এর পরিচালক হচ্ছেন চাষী নজরুল ইসলাম। হ্যাঁ, এই কথাটা এই জন্য বললাম যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় পরিচালক চাষী নজরুল ইসলাম, তারই কন্যা। আসলে দর্শকদেরকে একটু পরিচয় করে দিলাম, কারণ আপনার বাবাকে তো আমাদের সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত ভালোবাসেন এবং অত্যন্ত গুণী একজন পরিচালক আমাদের বাংলা চলচ্চিত্রের, তারই কন্যা আপনি। হ্যাঁ, তো খুব জানতে ইচ্ছে করছে বাবা সম্পর্কে যদি আপনি দর্শকদেরকে কিছু বলেন, এমন একজন গুণী পরিচালকের বাবা। আসলে দর্শকদেরকে কি বলবো আমি ঠিক জানি না। বাবা দেশকে খুব ভালোবাসতেন, দেশের জন্য অনেক কাজ করেছে, জনগণের জন্য অনেক কাজ করেছে। মানে ফিল্ম ছিল একমাত্র মাধ্যম যেটা মানুষকে খুব সহজে তার সমস্ত মনের কথা এবং সমস্ত ছবির ভাষায় সব কিছু প্রকাশ করা যায়, এবং সেটাকে আমার বাবার সেটা ছিল সবচেয়ে বড় অস্ত্র। এবং আপনারা ভালোবেসেছেন বাবাকে, ছবি দেখেছেন, এই জন্য আমি অনেক কৃতজ্ঞ। ছোটবেলায় আপনি যখন বাবাকে দেখতেন, সবসময় তো উনি ছবি পরিচালনা নিয়েই ব্যস্ত থাকতো। কেমন দেখেছেন যে উনি ছবি, এক একটা ছবি কিন্তু এখন আপনি বড় হয়ে দেখছেন যে ছবিগুলো এক একটা রত্ন, এক একটা কালজয়ী ছবি। ছোটবেলায় কোনো স্মৃতি মনে আছে বাবাকে নিয়ে? হ্যাঁ, এটা তো অবশ্যই, কারণ বাবা তো আসলে সব কাজ বাড়িতে করতেই পছন্দ করতো। বাবার স্ক্রিপ্টটা বাড়িতেই লেখা হতো, গানের কাজ, মিউজিক ডিরেক্টর, মিউজিক বানানো, ফান্ডামেন্টাল ওখানে যাওয়া, কাস্টিং, এভরিথিং সব বাড়িতেই হতো। উনি খুব গৃহমুখী একজন মানুষ, কিন্তু তার মাঝে তার সমস্ত কর্মকাণ্ড একদম সবসময় চলত। তো আমরা খুব কাছ থেকে বাবাকে দেখা, নিজের বাবাকে তো সবসময় কাছ থেকেই দেখবো, এটা খুব স্বাভাবিক। কিন্তু ওনার কাজটাকে আসলে আমি মানে মানে অসম্ভব গতিশীল একজন লোক। মানে উনি যা ভাবতেন ওটা যাতে সবাই ভাবতে পারে, মানে বলা এবং করা দুটো একসাথে। তো এটা ছিল বাবার একটা মানে বিশেষ দিক। মানে আমাদেরকে বলার পরে আমরা কাজটা করি, কিন্তু উনি বলা এবং করা দুটি এক গতিতে হতে হবে। তার জন্য জীবনে আমি বকাও খেয়েছি, কিন্তু বাবা ইজ ডিফারেন্ট। বাবার মতো আসলে মানে হি ইজ আ লিজেন্ড, একদম হতে পারবো না আসলে। ওনার কত চলচ্চিত্র, আমার কাছে যেন চাষী নজরুল ইসলাম এমন একজন পরিচালক, ওনার সবগুলো চলচ্চিত্র কালজয়ী হয়েছে। যদি বলি ওরা 11 জন কিংবা দেবদাস। বাবা মুক্তিযুদ্ধের ছবি সবচেয়ে বেশি বানিয়েছে। প্রথমে ওরা 11 জন, তারপরে সংগ্রাম, তারপরে হচ্ছে মেঘের পরে মেঘ, ধ্রুবতারা, তারপরে লাস্ট বাবার নিজের অনুদানের ছবি হাঙ্গর নদী গ্রেনেড। হ্যাঁ, এটা তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ছবি। আর তাছাড়াও সাহিত্য ভিত্তিক ছবি ভীষণ মানে অনেক পরিমাণে বানিয়েছে। উনি আসলে সাহিত্য নির্ভর পরিচালকই ছিলেন, তো সাহিত্যের প্রতি ভীষণ দুর্বলতা ছিল। তো বাবা দেবদাস করেছে, চন্দ্রনাথ করেছে, শুভদা করেছে, তারপর বঙ্কিম বৃষবৃক্ষ অবলম্বনে দীর্ঘ ব্যাখ্যা, মহিউদ্দিন ফারুক মোরাগানের কোরাফানুল অবলম্বনে পদ্মারেখনা যমুনা, এবং রবীন্দ্রনাথকে প্রথম উনি আমাদের সাথে পরিচয় করে দিয়েছেন, যার জন্য রবীন্দ্রনাথকে নিয়ে কেউ কোনো কাজ করেনি। রবীন্দ্রনাথের প্রথম কাজ বাবাই করেছে চ্যানেল প্রোডাকশন থেকে। একটা হচ্ছে শুভা, আরেকটা শাস্তি। আচ্ছা, হ্যাঁ, তো আমার তো দুটি অসাধারণ ভালো লাগে। ললনা মরেছে, তুমি আমাকে মালতী বলেই দেখো। তুমি বুঝতে ভুল করেছিলে। তোমার এই নির্লোভ সন্ন্যাসিনী রূপকে আমি বড় ভয় করি ললনা। ভাগ্যে আমার সুখে যদি জিজ্ঞেস করি বাবার পরিচালিত ছবির
3টা ছবির নাম বলবেন, যদিও অনেক কঠিন ব্যাপার হয়ে যায় আসলে 3টা ছবি সিলেকশন করা, যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তারপরে যদি কষ্ট করে আপনি বলতে পারেন। প্রথমের মধ্যে তো একদম ফার্স্টে ওরা 11 জন আসে, যেটা আমার বয়সের সাথে দেশের এই প্রেক্ষাপট, দেশটি ভাঙাচুর অবস্থায় সেই মোমেন্টসে একটা ছবি দর্শককে দেওয়া, মানে এটা অসম্ভব সেরকম মনোবল, সাহসিকতার ব্যাপার ছিল। মানে এটা মানে কেউ না দেখলে এটা আসলে মানে সে সময়কার প্রেক্ষাপটটা কেউ বুঝবে না, মানে সে যদি না থাকে, যদিও আমার জন্ম হয়নি তখন। আর ওটা ছিল বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ছবি এবং দেশেরও প্রথম ছবি, দেশ 71 স্বাধীন হয়েছে 72 ডিসেম্বরে, প্রায় 11 বছর। আচ্ছা। আর আমার প্রিয় ছবি বাবার ছবির মধ্যে দেবদাস, যেটা পুরনো দেবদাস, কবরী বুলবুলা। আচ্ছা। শুভদা অবশ্যই উল্লেখযোগ্য একদম। আর ভাঙন নদী গ্রানিট। পারো পথ ছাড়ো। এত অহংকার নয় কেন, তুমি পারো আমি পারি না? তোমার রূপ আছে, গুণ নেই। আমার রূপও আছে, গুণও আছে। তোমার বাবা বড় লোক, কিন্তু আমার বাবা ভিক্ষে করে বেড়ান না। তুমি ভাবছো আমার অনেক ক্ষতি করবে। ক্ষতি করব কেমন করে? অপবাদ দিয়ে। অপবাদ দেব আমি? হ্যাঁ হ্যাঁ, তাই দাওগে। সেই রাতে তোমার কাছে একাকি গিয়েছিলাম, কলম করে উঠিয়ে দাও। পার্বতী, অত রূপ ভালো নয়, অহংকার বড় বেড়ে যায়। দেখছো না, চাঁদের অত রূপ বলেই তাতে কলঙ্কের কালো দাগ। এসো, তোমার এই সুন্দর মুখে কিছু কলঙ্কের ছাপ দিয়ে দিই। যেমন উনি যেমন বিরহ ব্যথা করেছে, মানে বঙ্কিমের বিশ্ববিদ্যালয় অবলম্বনে, চমৎকার। রাজ্জাক চাচার অসম্ভব সুন্দর অভিনয়, কিন্তু শুভদা তো শুভদাই, ওটার কোনো আসলে বিকল্প নেই। ওটার আপনি ক্যামেরা দেখেন, ওটার আপনি মিউজিক দেখেন, ওটার আপনি মানে আর্টিস্টদের কাজ দেখেন, একদম আমার কাছে মানে নির্ভুল, একদম আমার খুব প্রিয়। আমি জানি না মানুষ কি বলবে। আর দেবদাসটা, সাদা কালো দেবদাসটার মধ্যে যে মনের টান, হৃদয়ের সাথে যে সংযোগ, মানে মনে হচ্ছে বাবা অনেক পরিশ্রম করে দেবদাসটা করেছে আসলে। মানে ওটার মধ্যে একটা অন্যরকম ভালোবাসা, একটা ফিলিংস ছিল আসলে, পুরো যেটা আসলে মানে অন্য ছবিতে ওইভাবে এসেছে, কিন্তু ওইভাবে হয়তো আসেনি, মানে সাদা কালো ছবি ওইভাবে হয়তো আসেনি। নিশিত হালে যাবে হারিয়ে সে তো তো বাবার সন্তান হিসেবে আপনি কি এক সন্তান? না, আমরা দু বোন। আমরা দু বোন। আমার বোনটা আছে, ও এত জীবন বাইরেই ছিল, বিদেশে, এখন ঢাকায় আছে। আচ্ছা। তো বাবা তো সারা জীবন চলচ্চিত্র নিয়েই কাটিয়েছেন, তো আপনার কি ইচ্ছা আছে চলচ্চিত্র নিয়ে কাজ করার? ভবিষ্যতে চলচ্চিত্র নিয়ে কাজ করার অনেক ইচ্ছে আছে। আমি অলরেডি একটা ডকুমেন্টারি করেছি রিক্সা পেইন্টিং নিয়ে, যেটা হারিয়ে গেছে আমাদের ঐতিহ্য ছিল একটা, আমার ট্র্যাডিশন। এবং আমি আসলে পুরোই একটা পূর্ণদৈর্ঘ্য ছবি বানাতে চাই, সুযোগ পাচ্ছি না। সুযোগের অভাবে আমি আসলে অনুদানও দিয়েছিলাম, কিন্তু হয়নি, সামহাও হয়নি। আমার পিচিং এসে আমি বাদ পড়ে গেছি। এটা কি আগের কথা যে হয়নি? এইবারই জুলাই আগস্ট। আচ্ছা। বাট আমি স্ক্রিপ্টটা খুব চমৎকার, তো ইনশাল্লাহ আপনি যদি সুযোগ হয় নিশ্চয়ই। আমি একসময় নাটক করতাম, আমার অনেক ভালোই নাটক করেছিলাম। আচ্ছা। একটা পর্যায়ে যে আসলে, যে বললাম না, জীবনে তো চলার পথে অনেক বাঁক আসে। তারপর আমি আসলে আমার সংসার, আমার বাচ্চাদের নিয়ে আমি খুব ইনভলভ ছিলাম। আমি আমার বাচ্চাদেরকে মানুষ করার জন্য মানে সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছি। স্টেপে মানুষের এক একটা জায়গায় ইন্ট্রোডিউস হতে হয়। কখনো আমি মা, কখনো আমি ওয়াইফ, কখনো আমি আমার বাবার কন্যা ছিলাম। তো এরকম বিভিন্ন জায়গায় আমাকে প্লে করতে হয়েছে আমার রোল। তো আমি ওই রোলগুলো প্লে করেছি। এখন আমি আছি একা, এখন যেহেতু আমার বাচ্চাগুলো বাইরে থাকে, তো এখন আমার কাছে মনে হয় আমি যদি একটু কাজ করি মন্দ হয় না, তো এই জন্য আমি কাজ করতে চাই। বাবার কোনো চলচ্চিত্রে আপনি কি অভিনয় করার? হ্যাঁ, আমি করেছি বাবার একটা ছবিতে, শিল্পীর ছবি বাবা বানিয়েছিল, রুনালাল, যেটাতে আমি বিধান একটা করেছি। এবং বাবা ওটা তো ছোটবেলার
দিনা লাইলা তো হচ্ছে বড়বেলার ক্যারেক্টার। বড়বেলার হ্যাঁ, ওটাই। আচ্ছা, ওটা একটাই ক্যারেক্টার, বড় ছোট না। মানে আমি আবার আজকে এই শিল্পী ছবিটা আবার ভালো করে দেখবো। দেখে চিনবেন না, তখন আমি অনেক হ্যাঁ, একটু ডিফারেন্ট হয়ে গেছে, তো যে কারণে আসলে একটু ভালো করে দর্শকদের একটু দেখেন, যে দর্শকরা একটু ভালো করে দেখুক যে আমাদের রুনায়েলা আপা যে ছবিটা করেছেন শিল্পী, সেই ওটাতে রুনা লাইলার ক্যারেক্টারটা মানে আন্টির ক্যারেক্টারটা করেছিল তানি, ওনার মেয়ে, আর দিনা লাইলার ক্যারেক্টার করেছিল মানি। ও আপুরে, আমি কি তোর মতো বড় শিল্পী হতে পারবো? নিশ্চয়ই পারবি। তুই আমার চেয়েও অনেক বড় শিল্পী হবি, কিন্তু চাই সাধনা আর অনুশীলন। দেশ জুড়ে তোর কত নাম ডাক, একটা অনুষ্ঠান হলে শহরের রাস্তাঘাট তোর ছবি দিয়ে ছেয়ে যায়। একদিন তোর নাম ডাক চারিদিকে ছড়াবি, তুইও বিখ্যাত হবি। সত্যি? ওই একটা ছবি ছিল বাবা, একটা ছবি বাবা রুনান্টিকে দিয়ে করিয়েছিল, এবং রুনান্টির জীবনেও একটা ছবি, বাবার জীবনেও ওনাকে নিয়ে কাজ করা একটা ছবি। তো যখন আপনি বড় হয়েছেন, নায়িকা রোল করার কথা, তখন কি কোনো ছবিতে আসলে আপনার আমার বাবা বাবা পছন্দ করতো না। করতো না? বাবা একদম পছন্দ করতো না। বাবা বলতো যে আসলে আমি মানে মাধ্যমটাতে আমি কাজ করি, এবং আমি চাই যে তোমরা আসো, তোমরা যদি অন্যভাবে কিছু করতে চাও করতে পারো, বাট অ্যাক্টিংয়ে বাবা খুব একটা বেশি। কিন্তু আপনি তো টিভিতে নাটক করতেন, টিভির মাধ্যমটা আর চলচ্চিত্রের মাধ্যমটা তো একদম দুইটা। different। উনি চলচ্চিত্রে ছোট আসতে পছন্দ- পর্দায় ছোট কাজ, ছোট সময়ের জন্য, ঠিক আছে। মা যেত, আমরা কাজ করতাম, কাজ শেষ হয়ে যেত, চলে আসতাম। আচ্ছা। ওটা তো একটা অনেক লেন্দি প্রসেস, তাই না? যে চলচ্চিত্র অনেক দিনের শুরু, তো ওগুলো নিয়ে আসলে কাজ করাটা বাবাও পছন্দ করতো না, আমারও ভালো লাগতো আসলে, তাই। এই জন্য করা হয়নি। আসলে তো যদি জিজ্ঞেস করি, বাবার কোন চলচ্চিত্রটা যদি আপনাকে নির্মাণ করতে বলে আবারও, কোন চলচ্চিত্রটাকে আপনি বেছে নেবেন? আমার সেই সাহসই নেই। না, বাবা অনেক অনেক মানে অনেক আর্টিস্টদের নিয়ে অনেক বড় করে কাজ করতেন। ওনার সময়, ওনার স্বর্ণযুগ ছিল এই সময়টা। ওনার যে টিম ওয়ার্ক ছিল, ওনার গীতিকার, ওনার ক্যামেরাম্যান, ওনার মিউজিক যে প্লে করবে সে পরিচালক, এবং যারা গান গাবে আর্টিস্ট, সব তার প্ল্যান ওয়াইজ হতো। এখনকার মানুষগুলো তো এত কমিটেডই না। না। এখনকার কাজ করা খুব ডিফিকাল্ট। মানে যেটুকু কাজ আমি আদায় করতে পারবো ওইটুকু মনে করেন যে মানে অনেক অনেক পরিশ্রমের ফসল। এখন মানুষকে এত ডেলিকেটভাবে সময়ও দেয় না, আর একটা ছবি করবার জন্য এত পরিশ্রম কেউ করে না। তো আমি বাবা কোনো ছবি নির্মাণ করার কোনো সাহস রাখি না। আমি যদি কোনো কাজ করি, আমার নতুন গল্প, নতুন ছবি, এটা বাবার সাথে আসলে মিলালে চলবে না। ওনার সাথে আমার মিলানোটা একটা খুব ভুল হয়ে যাবে, দৃষ্টতা হয়ে যায় নাকি? খুব বড় দৃষ্টতা। তো আগামীতে আমরা চাই আমাদের শ্রদ্ধেয় পরিচালক চাষী নজরুল ইসলাম, তারই কন্যা চাষী, আপনার নামের আগেও চাষী আন্নি ইসলাম। চাষী আন্নি ইসলাম, তো এটা তো আপনার বাবার টাইটেল ছিল। আমার বাবার টাইটেলটা চাষী, আমার একটা নিক নেম, আমার মানে স্কুল নেম চাষী আশরাফুন্নেসা। আমাকে যেহেতু আমি আন্নি নামে ফেমাস ছিল, আমি নাটকে, বাবা ওই নামেই ডাকতেন। আচ্ছা আচ্ছা। তো আমরা ভবিষ্যতে বাবারই মতো পরিচালক হিসেবে মেয়েকেও দেখতে চাই, খুব তাড়াতাড়ি দেখতে চাই। গুণী বাবার গুণী মেয়ে হবে, এটাই আমরা আশা করি, তাই না? এটাই স্বাভাবিক, তাই না? তো আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন, আপনার বাবার অনেক ভক্ত আছে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। আসলে আপনারা যারা ভক্ত আছেন সবাইকে আমার শুভকামনা। এখন কিছু কিছু ভালো ছবি, ভালো ভালো নির্মাতা বানাচ্ছে, চলচ্চিত্র দিয়ে দেখবে, দেশকে ভালোবাসবে, এবং একটা কথা মনে রাখতে হবে, চলচ্চিত্র মাধ্যমে অনেক কিছু বলা যায়, জীবনে অনেক কথা শোনা যায়, জানা যায়। চলচ্চিত্রকে ভালোবেসে সামনে আগাবেন। নিশ্চয়ই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনার ভালো অনেক থাকবেন। ধন্যবাদ অনেক আমার ধন্যবাদ। ইন্টারভিউ নেওয়ার জন্য। ধন্যবাদ। ভালো থাকবেন, নিশ্চয়ই আপনিও ভালো থাকবেন। দর্শকরা ভালো থাকবেন। দর্শক আপনাদেরও ধন্যবাদ। बेटी दीना, क्या तुमने इसे गाना सिखाया? नहीं उस्ताद जी, আমি তো শেখাইনি। এই দেখছিস না, ওস্তাদ
কবিরাজের কাছে গায়ে শিখছি, মারবো এক চড়। আরে